নমস্কার, ইনসাইটের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন হাই নিউজ। এই মুহূর্তে আমরা উৎসবের মেজাজে, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোয় মেতে ওঠা মানুষের সামনে ইনসাইটে আমরা যে ধরনের বিষয় নিয়ে কথা বলি সেই সমস্ত ভারী বিষয় রাখা আমার মনে হয় খুব সমীচীন নয়, এটা সময় উপযোগী নয়। কিন্তু আজ ইনসাইটে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আসলে কলকাতার এই সার্বজনীন উৎসব অর্থাৎ দুর্গোৎসব নিয়ে। দুর্গোৎসবের তো একটা ইতিহাস আছে, কেউ তো একদম জন্মেই খুব বড় হয়ে যায় না। কলকাতার পুজো যদি আজকে সারা পৃথিবীতে আলাদা কোনো মান্যতা পেয়ে থাকে, জনপ্রিয়তা পেয়ে থাকে, লোকের কৌতূহল, মানে শুধু কলকাতা বাংলা বা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরের মানুষেরও যদি কৌতূহল তৈরি হয় কলকাতার এই পুজো নিয়ে, এটা একদিনে হয়নি। কলকাতার পুজোর এই চেহারা কিভাবে আস্তে আস্তে বদলেছে এ নিয়ে কাজ করেছে সম্রাট চট্টোপাধ্যায়, এবং সম্রাটের একটি বই এই কলকাতা পুজোর ওপরে ওর যে রিসার্চ, যে গবেষণা, তার ভিত্তিতে এই বইটি তৈরি হয়েছে। এই বইটাকে সামনে রেখেই আমরা আজকে কলকাতার পুজোর ইতিহাস সম্রাটের কাছে শুনবো বেশ কিছু এমন কথা যা হয়তো আমরা অনেকেই জানি না। একটা কথা শুধু আপনাদের শুরুতেই জানিয়ে দিই, সম্রাট কিন্তু সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক, এবং সব থেকে বড় কথা আমার সতীর্থ। এর আগে একটা চ্যানেলে তো একটা সময়ে বেশ কয়েক বছর আমরা একসঙ্গে কাজ করেছি, সে অর্থে সম্রাট আমার বন্ধু, এবং সেই জন্যই আজ আপনি আজ্ঞের যে বেড়া, সেই বেড়া আমাদের এই দুই বন্ধুর মধ্যে হয়তো থাকবে না, কারণ সেটা আমাদের খুব একটা স্বাভাবিক রাখবে না, একটা অস্বাভাবিক হবে বিষয়টা। কারণ আমরা চিরকাল নিজেদের মধ্যে বন্ধু হিসেবে তুই তোকারি করে এসেছি, আজও সেইভাবেই কথা বলবো। একদমই, আমরা তুই তুকারিতেই যেমন আমাদের এত বছরের সম্পর্ক, বন্ধুত্ব, সেটাতেই আমরা থাকবো আর কি। ইনফ্যাক্ট একটা উৎসবের আবহে আজকে আমাদের আলোচনাও উৎসব নিয়ে, ফলে সার্বিকভাবে আমরা উৎসবের মেজাজেই আছি। আমি প্রথম সম্রাট তোর কাছে একটু জেনে নিই যে পুজো কভার করতে যাওয়ার দায়িত্ব একটা সময় তোকেও পালন করতে হয়েছে, কখনো আমিও পালন করেছি, কিন্তু এভাবে পুজোর সঙ্গে জড়িয়ে পড়া আর কলকাতার পুজো নিয়ে আলাদা করে একটা গবেষণা করার কথা তোর মাথায় এলো কিভাবে? দেখ, মজা হচ্ছে 2000 সালে আমি যখন খবরের কাগজ থেকে টেলিভিশনে এলাম, তখন মাত্র 2টো টেলিভিশন চ্যানেল। তো আমি তার মধ্যে একটা টেলিভিশন চ্যানেলে আমি জয়েন করলাম। একদিন হঠাৎ আমাদের বড় কর্তারা বলল যে আমরা এবার পুজো কভার করব। তো পুজো কভার কীরমভাবে হবে, কারণ সবাই তখন, আমি তো টেলিভিশন একদম নতুন, নভিস। বললো যে বিভিন্ন ক্লাবে গিয়ে কর্মকর্তাদের বাইট নেওয়া, তারপরে হচ্ছে গিয়ে ক্লাবটাকে, পুজোটাকে দেখানো, মানে এখন যেটা খুব স্বাভাবিক আর কি। 2000 সাল ভেবে দেখ, 25 বছর আগে, মানে আমার পুজো সাংবাদিকতা শুরু কিন্তু 25 বছর এটা পালন করছি আমি সে অর্থে। জানি না তার আগে আমি 6 বছর বামপন্থী কাগজে কাজ করেছি, পুজো নিয়ে একটা লাইন ওখানে লেখা হতো না, বড় ব্যাপারই থাকতো না। সেখান থেকে ওই অ্যাসাইনমেন্টের পরে, কাজের অফিসের পরে আমি ঘুরতাম বিভিন্ন ক্লাবগুলোকে চিনতাম, কিন্তু ক্লাবের পেছনে যে কর্মকর্তারা, কারা আসল লোক, যে এটা এখন খুব প্রচলিত শব্দ, থিম মেকার, কারা তারা, তাদের নাম্বার কি, কিচ্ছু ছিল তখন তো মোবাইল সর্বজনীন হয়নি। এই যে ঘুরে 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 জোগাড় করা, সেইখান থেকে আমি প্রথম 2-3 বছর কালেকশন করেছি, তারপরে কিন্তু আমি রিসার্চ ওয়ার্কে গেছি। আজকে ধর এই 25 বছরের মধ্যে 22 বছর ধরে গবেষণা করছি, কিন্তু বাকি প্রথম 3টে বছর কিন্তু শুধু তথ্য সংগ্রহ। আচ্ছা, আমি প্রথম যেটা তোর কাছে জানতে চাইবো, কলকাতার পুজো সম্পর্কে একটা ধারণা, যেহেতু এটা সমসাময়িক একটা বিষয়, আমাদের মোটামুটি আছে। আমরা যখন কলকাতার পুজোর ইতিহাস পড়ি না, তখন যেটা সব থেকে বেশি সামনে আসে সেটা হচ্ছে পলাশির যুদ্ধ জেতার পর শোভাবাজার রাজবাড়িতে পুজোর আয়োজন, যেখানে প্রধান অতিথি হয়ে আসলেন রবার্ট ক্লাইভ, এবং সেইখান থেকে কলকাতায় দুর্গাপুজো, একটা ধুমধাম করে দুর্গাপুজো শুরু। এর বাইরে কিছু ইতিহাস আছে? আমি একটু যদি মানে বাংলার দুর্গা উৎসবটাকে নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরি, আজকে যে আমরা যে দুর্গা উৎসবটা দেখি সেইটা কিন্তু শুরু হয়েছিল 1590 সালে, 434 বছর আগে যদি আমি হিসাব করি তাহলে। তখন অবিভক্ত ভারতবর্ষ, অবিভক্ত বাংলা, রাজশাহীর রাজা উদয় নারায়ণ তিনি হঠাৎ ঠিক করলেন যে আমি রাজস্ব যজ্ঞ করব।
অশ্বমেধ যজ্ঞ করবো। তো অশ্বমেধ যজ্ঞ তো কলিযুগে বিধান নেই। তার সভা পণ্ডিত রমেশ শাস্ত্রী তাকে বললেন যে এটা আপনি করতে পারবেন না মহারাজ, আপনি তার বদলে দুর্গা পুজো করুন। এই যে আজকে যেভাবে যে বিধিতে আমরা দুর্গা পুজো করি, সেইটা পণ্ডিত রমেশ শাস্ত্রী 1590 সালে লিখে গেছিলেন। সেইটা কিন্তু আজকে হয়তো একটু চেঞ্জ হয়েছে, বিভিন্ন পুরোহিতরা বা গবেষকরা তারা একটু চেঞ্জ করেছে, কিন্তু 1590-এর সেই লিখে যাওয়া বিধি আজকে আমরা পালন করি। এই যে বলা হয় অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন, তারপরে এই শরৎকালে অকাল বোধন বাংলায় আস্তে আস্তে শুরু হয়, তাহলে এই অকাল বোধনকে সামনে রেখে ব্যাপারটা শুরু হয়নি, না অশ্বমেধ যজ্ঞকে সামনে রেখে শুরু হয়েছে? না, অকাল বোধন ব্যাপারটা হচ্ছে রামচন্দ্র, যদি ওটা মাইথোলজির দিক, দুটো পার্ট আছে। যদি মাইথোলজি ধরি তাহলে আমাদের রামচন্দ্রকে ধরতেই হবে, কারণ ওটা বাদ দিয়ে হবে না। কিন্তু যদি আমরা ইতিহাস ধরি তাহলে 1590 রাজা উদয়নারায়ণ এবং 1606 যার হাত দিয়ে দুর্গা পুজোটা উৎসবে পরিণত হলো, রাজা কংসনারায়ণ। এবং মজা হচ্ছে 1606 সালে কংসনারায়ণ যে পুজোটা করেছিল, তুই অবাক হয়ে যাবি শুনলে, সেই সময় সে খরচা করেছিল 9 লক্ষ টাকা, যেটা আজকের অর্থনীতিবিদদের হিসাবে মোর দেন 300 কোটি টাকা। ভাব, 300, আজকে পুজো হচ্ছে কলকাতা শহরে এবছরও, আমি প্রকাশ্যের নাম বলছি না, 7 কোটি টাকার বাজেটের পুজো হচ্ছে, এবছর হচ্ছে। 2-3 কোটি কোনো ব্যাপারই না, বহু জায়গায় হচ্ছে। কিন্তু 300 কোটির আজকের মূল্যায়নে 9 লক্ষ টাকা সেদিনকের হিসেবে আজকে থেকে 434 বছর আগে হয়েছিল। খরচটা হলো কিসে? আজকে নয় থিম আছে, আজকে নয় আরো 5টা বিষয় আছে যেখানে খরচা করা যায়, প্রচারে খরচা করা যায়, কিন্তু ওই সময় 9 লক্ষ টাকা খরচা করাটাও তো একটা বড় ব্যাপার, কারণ ওখানে তো খরচা করার সুযোগও খুব বেশি ছিল না। না, ছিল। এটা খুব মানে যেটা কংসনারায়ণ যেটা করেছিলেন, প্রথম হচ্ছে তার প্রজা, যত প্রজা রয়েছে তাদেরকে প্রত্যেককে জামা কাপড় উপহার দিয়েছিলেন। এখন হচ্ছে কি, ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হয়, নিশ্চিতভাবে ক্লাবগুলো তাতে উপকৃত হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার দেয়। তা ওটা তো সরকারই, তখন তো সরকার মানে রাজাই সরকার। প্রত্যেককে জামা কাপড়, একটা রাজ্যের প্রতিটা লোককে জামা কাপড় উপহার দেওয়া। যত আশেপাশের রাজারা রয়েছেন তাদের প্রত্যেককে নেমন্তন্ন করে আনা হয়েছিল। এবং এই 5 দিন যে উৎসব, সারা ভারতবর্ষ থেকে সেরা বাইজিদের নিয়ে আসা হয়েছিল, সেরা সঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল ঘরানা, তখন তো তাদেরকে নিয়ে আসা হয়েছে। তখন হিউজ অ্যামাউন্ট খরচা। তুই ভাবতে পারবি না আমরা খেতে বসলে কটা মেনু খেতে পারি একসাথে। অতিথিদের জন্য খাবার জিনিস থাকতে পারে 60 থেকে 70টা, 60 to 70 আইটেমস ছিল অতিথিদের জন্য, আর প্রজাদের জন্য ছিল 10 থেকে 15 রকমের। এবং এটা 5 দিন তারা ঢালাও খেয়েছে। একটা জিনিস শোনা যায়, আমি গবেষণায় খুঁজে পাইনি ভাই, অনেকে বলে সেই দুর্গাটা নাকি সোনার দুর্গা ছিল, কিন্তু আমি কোনো রিসার্চে, আমি যতটুকু জানি, আমি বাংলাদেশেও গেছি, যেখানে এরকম কোনো ডকুমেন্ট নেই যে ওটা সোনার দুর্গাতে উনি সোনার দুর্গা ইয়ে করেছিলেন। যদিও পরবর্তীকালে ওনার সেই রাজপ্রাসাদ এবং সেই দুর্গা মূর্তি জাহাঙ্গীর ভেঙে দেয়, কিন্তু এইভাবেই টাকা। কিন্তু এই পুজোটার সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই। কলকাতায় পুজো এলো কত সালে? কলকাতায় যদি আমরা পুজোর অথেন্টিসিটি ধরি তাহলে 1832 সাল। কাশিম বাজারের রাজা হরিনাথ, তিনি কলকাতায়, কাশিম বাজার কিন্তু রাজবাড়ি দুটো আছে, একটা নর্থ ক্যালকাটাতে আর একটা সেন্ট্রাল ক্যালকাটাতে, মানে আমাদের শিয়ালদার পাশে, রাজাবাজার আর শিয়ালদার মাঝখানে। ওইখানে উনি 1832 সালে হরিনাথ, কাশিম বাজারের রাজা, উনি শুরু করেছেন। তাহলে বরিশায় প্রথম পুজো হয়নি? যাদের কাছ থেকে ইংরেজরা কলকাতার জমিদারি কিনলো, তারা পুজো শুরু করেননি? ওটা বাড়ির পুজো ছিল। এখানে একটা জিনিস বুঝতে হবে, দুর্গা পুজো কবে থেকে হয় বলা হয়, তার তো কোনো কেউ জানে না তার ডেট, কারণ তখন পুজো হতো মন্দিরে, পরবর্তীকালে হচ্ছে গিয়ে বনেদি বাড়িতে। আর সর্বজনীন যে ফরম্যাটে আমরা দেখি সেইটা 1832, আর 1610 সেইটা হচ্ছে গিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যে পুজোটা এখনো চলছে, সেটা হচ্ছে 1610-এ, কিন্তু ওটা বাড়ির পুজো। দুটো অনেক পুরনো, কিন্তু বাড়ির পুজো, ওটা কিন্তু বাড়ির পুজো।
এটাকে কাশিমবাজারে যেটা হলো সেটা কিন্তু রাস্তায় বারোয়ারিও নয়, কিন্তু পাবলিকের ওখানে অংশগ্রহণটা পাবলিকের অংশগ্রহণ ছিল, স্পন্সর্ড বাই হচ্ছে রাজা হরিনাথ। তার আগে মজা হচ্ছে তার মুর্শিদাবাদের বাড়িতে সে কিন্তু 8 বছর পুজো করেছে, কিন্তু সম্পত্তি ইয়েতে তাকে চলে আসতে হয় ছেড়ে। আর যদি যে অর্থে আমরা আজকের ইয়েটা দেখছি, মানে সর্বজনীন বা সার্বজনীন দুটোই সমান, মানে দুটোই কারেক্ট, সর্বজনীনটা বেশি কারেক্ট, যদি আমরা দেখি সেটা কিন্তু আরও পরে 1909 সালে এর বীজ বপন হয়েছিল। সনাতন ধর্মচারিণী সভা এখনও আছে, কালীঘাটে পুজোটা হয়। 1910 সাল থেকে কিন্তু যে ফরম্যাট, মানে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে সবাই ইনভলভ হয়ে, সেটা কিন্তু ধরলে 1910 ধরবো আমরা। এখন দুর্গা মানে যিনি দুর্গ রক্ষা করেন, এই ডেফিনেশনে ধরতে গেলে দুর্গা পুজো কে করবেন? যা দুর্গ আছে। দুর্গ মানে গড়, অর্থাৎ রাজা জমিদার এদেরই দুর্গ বা গড় থাকে, ফলে দুর্গা কিন্তু জমিদারদেরই দেবী ছিলেন, একদম সাধারণ মানুষের দেবী ছিলেন না। এটা নিয়ে একবার আমার সঙ্গে নৃসিংহপ্রসাদ ভাদুরীর দীর্ঘ আলোচনা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে সাধারণ মানুষের জন্য দুর্গাপুজোর ব্যবস্থা হলো, এই ব্যাপারেও খুব পরিচিত ইতিহাস হচ্ছে উত্তরপাড়া, সম্ভবত, যেখানে 12 জন বন্ধু মিলে গুপ্তিপাড়া ওই হুগলি 1790 সাল 1790 সালে গুপ্তিপাড়া। এটা কিন্তু একটা মজার গল্প আছে, মানে দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই। 1790 সালে গুপ্তিপাড়ায় বারোয়ারি পুজো কি করে শুরু হলো? আসলে ওইখানে বেশ কয়েকজন জমিদার, 3টে জমিদার বাড়ি ছিল। কোনো একটা, আমি নাম বলছি না কারণ তারা খুব এখনো আছে এবং তারা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একটা জমিদার বাড়ি। তাদের পূর্বপুরুষ, তারা অবশ্যই নয়, এখানকার খুব সজ্জন তারা, ভবানীপুরে তাদের বাড়ি আর কি, বনেদি বাড়ি। তো তাদের বাড়িতে মহিলারা ওই দশমীর দিন গিয়েছিল সিঁদুর খেলতে, দূর দূর করে তাড়িয়ে দেয় গ্রামের মানুষদের, না না এইসব ঢুকতে দেওয়া হবে না। তো মহিলারা এসে পাড়ায় তখন বলে যে আমাদের এরকমভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো, আমরা মাকে সিঁদুর দিতে পারলাম না। পাড়ায় সঙ্গে সঙ্গে মিটিং বসে যায়, এত বড় অপমান পাড়ার মহিলাদের, আমরা পুজো করব। এই 12 জনের একটা কমিটি তৈরি হয়। আমরা দুর্গা পুজো বলি না, মানে বারোয়ারি পুজো কিন্তু দুর্গা পুজো শুরু হয়নি, হয়েছিল কিন্তু জগদ্ধাত্রী পুজো দিয়ে। আমাদের অনেক একটা কনসেপ্ট আছে যে আমরা দুর্গা পুজো বোধহয় বারোয়ারি, মোটেই নয়, ওটা কিন্তু বিন্দুবাসিনী জগদ্ধাত্রী পুজো, সেটা আজও হচ্ছে গুপ্তিপাড়াতে। তুই যদি যাস বা দর্শক বন্ধুরা যদি যায়, তারা গিয়ে দেখতে পাবে ওটাই। দুর্গা পুজোয় তারা সিঁদুর খেলতে পারলেন না, মাকে সিঁদুর দিতে পারলেন না, ইমিডিয়েট নেক্সট হচ্ছে জগদ্ধাত্রী পুজো, ওটাতেই শুরু হলো। 12 জন এয়ার মিলে তারা কমিটি তৈরি করে জগদ্ধাত্রী পুজো করলেন। একদম ওইখান থেকেই বারোয়ারি 1790 সালের কনসেপ্ট শুরু হয়। পরে দুর্গাপুজোটা, তারা ওখানে দুর্গাপুজো এখনো হয়, মন্দিরও এখনো আছে, কিন্তু আসল পুজোটা কিন্তু বারোয়ারির, যেখান থেকে বারোয়ারি, জগদ্ধাত্রী পুজো কিন্তু। বেশ, তার মানে কলকাতায় এরকম সাধারণ মানুষের অংশগ্রহণে পুজো এবং সাধারণ মানুষের আয়োজনে পুজো, সাধারণ মানুষই তার অর্থ জুগিয়েছে, এইটা মোটামুটি 1910-এর আগে কলকাতায় ছিল না। তার মানে 19বিংশ শতকে যখন এখানে বিদ্যাসাগর, রামমোহন ঘুরে বেড়াচ্ছেন, রামমোহনের পরবর্তীতে বিদ্যাসাগর, পরে মধুসূদন রায় যখন ঘুরছেন, তখন কলকাতায় বারোয়ারি পুজো নেই, দুর্গাপুজো নেই। সেক্ষেত্রে দুর্গাপুজোর ইতিহাস খুব লম্বা নয়, মোটামুটি 125 বছর বা 115 বছর। হ্যাঁ, মানে বারোয়ারি যদি হিসাব করি তাহলে তাই। আসলে তখন তো জমিদার বাড়িতে পুজো, বাবু কালচার এসে গেছে, বাবুদের বাড়িতে পুজো। কিন্তু 1910-এর পুজোটারই প্রয়োজন হলো কেন? 1910-এর সময়ই কেন প্রয়োজন হলো? 1910-এর একদম 1910টা কেন নয়, ওটার কোনো প্রামাণ্য কোনো জায়গার ইয়ে নেই, কোন একটা বছরকে বেছে নিতে হবে, তাই 1910টাকেই শুরু হয়েছিল। আসলে এই যে জমিদার বাড়ি, মানে জমিদার বাড়ি বলবো না, বনেদি বাড়ি, তখনকার দিনে অবশ্যই জমিদারি বলা হতো তাদেরকে, তাদের বাড়িতে না সাধারণ লোকের খুব একটা এন্ট্রি ছিল না। এবার পাড়াতে আমি পুজো দিতে, ওই একই কেস, যেটা যে জন্য গুপ্তিপাড়া থেকে বারোয়ারি পুজোর জন্ম, এখানেও তাই, তারা খুব একটা সাধারণ লোক ঢুকতে পারতো না। সেই সময়টা আমি যদি দেখি সম্রাট, তুই হিসেব কর 1905 বঙ্গভঙ্গ, সেটা নিয়ে উত্তাল সে সময় সব থেকে বেশি এখানেই বাংলাতেই ইংরেজের বিরুদ্ধে একটা ইয়ে তৈরি হচ্ছে। তারপরে
বিপ্লববাদের কারণ হচ্ছে অনুশীলন সমিতি তখন তো গঠন হয়ে গেছে 1902 এর পর থেকে তার বিপ্লববাদের শুরু, 1910 পর্যন্ত ফুল অ্যাক্টিভ অরবিন্দ ঘোষ। নানা রকম ঘটনা ঘটছে সেই সময়, ইংরেজরা নানাভাবে আক্রান্ত হচ্ছে, বিপ্লবীরা তাদের কার্যকলাপ বাড়াচ্ছে। এইরকম একটা রাজনৈতিক উত্তাল সময় হঠাৎ করে কেউ দুর্গাপুজো করার কথা ভাবছেন, সার্বজনীন দুর্গাপুজো, মানে এর পেছনে কি ওই রাজনীতিটাও কোনো কাজ করেছে? ভীষণভাবে। দর্শক বন্ধুরা যদি আমার এই বইটা আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা এর মধ্যে একটা পার্ট আছে স্বাধীনতা সংগ্রামে কলকাতার দুর্গাপুজোর ভূমিকা, অনেকটাই আছে, কিভাবে সেটা হলো না হলো। যদি কেউ বইটা সংগ্রহ করতে পারেন আপনারা, আমি কি এই প্রকাশকের নাম বলতে পারি? হ্যাঁ, সে বলতে পারিস। আমি বলতে চাইছি যে তুই যেভাবে বলছিস যে দুর্গাপুজোয় স্বাধীনতা সংগ্রামের ভূমিকা, আমি বুঝতে চাইছি দুর্গাপুজোর ভূমিকা স্বাধীনতা সংগ্রামে যেরকম ছিল, সার্বজনীন দুর্গাপুজো হওয়ার পেছনে স্বাধীনতা সংগ্রামের ভূমিকা কতটা ছিল? অনেকটাই। তার কারণ হচ্ছে যখন বঙ্গভঙ্গ নিয়ে সারা, মানে বঙ্গভঙ্গটা বেসিক্যালি কি, বিহার, উড়িষ্যা, বেঙ্গল, এই তিনটেকে মধ্যে ভেঙে দাও এখানে। তো এরা তখন কি করলো, বিপ্লবীরা একটা ক্যালকুলেশন করলো, তখন যারা নেতৃত্বে রয়েছেন, যে সাধারণ মানুষকে ইনভলভ করতে হলে কয়েকটা পুজো তৈরি করতে হবে, দুর্গা পুজো তৈরি করতে হবে, যেটাকে সামনে তো আসলে থাকবে দুর্গা পুজো, কিন্তু পেছনে আসলে বিপ্লবীদের কাণ্ড কারখানা চলবে। এই প্ল্যানিং থেকে তারা শুরু করলো। এই যে 1910 বলছিস না, এরকম আজকে মানে যে ক্লাবটাকে বাদ দিয়ে আলোচনা হবে না, সিমলা ব্যায়াম সমিতি, তখন নাম ছিল শুধু ব্যায়াম সমিতি, ব্যায়াম সমিতি নামে পুজো হতো। ইংরেজরা কিন্তু বুঝলো যে এটা আসলে পুজোর নামে স্বাধীনতা সংগ্রামীদের একটা বড় আঁকড়া তৈরি হয়েছে, পুজোটা 2 বছর বন্ধ করে দিল। পরে যখন ফিরে এলো, এখানে কিন্তু একটা বিরাট ভূমিকা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। 1930 সালে, যদিও 1910 থেকে শুরু হয়েছে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, ওই সময় কিন্তু প্ল্যানটা ফেল করে। এই যে পুজোকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামকে যুক্ত করা ফেল করে নেতৃত্বের অভাবে, এবং কত পুজো তো ছিল না। উত্তর কলকাতা তবু কিছু মানে বাসযোগ্য জমি ছিল, দক্ষিণ কলকাতা তখন তো পুরো হচ্ছে গিয়ে জঙ্গলে ভরা, এখানে ডাকাতদের সব জায়গা আর কি, এখানে মনোয়ার ডাকাত ঠাকাত তখন সব রাজ করছে, ফলে পুজো কম, নেতৃত্বেরও অভাব। এইটা 1930 সালে এটা ফিল করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি উত্তর কলকাতার প্রায় 8-9টা ক্লাবকে নিয়ে বসলেন মিটিং করতে, তাদেরকে বুঝিয়ে দিলেন প্ল্যান, এইভাবে আমরা এগোতে চাই। এবং তুই যদি খেয়াল করিস 1930 সালের পর থেকে বহু পুজো আছে যেগুলো নামী পুজো বলে উত্তর কলকাতায় খ্যাত, বনেদি পুজো, বহুদিনের বারোয়ারি পুজো, সেগুলো কিন্তু 1930-এর পর থেকে আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হলো। এবং অদ্ভুত অদ্ভুত সব গল্প রয়েছে, মানে কি করে বিপ্লবীরা ইয়ে হলো। দেখুন, দেখ একটা জিনিস পরিষ্কার, যে পুজো মানে একটা জনসংযোগের বড় হাতিয়ার, বিরাট। আজকের দিনেও আমি খোলা মনে আলোচনা করছি, রাজনৈতিক নেতারা ভালোভাবেই জানেন যে পুজোর মাধ্যমে সব থেকে বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। ফলে এই যে সুজিত বোসের পুজো, অরূপ বিশ্বাসের পুজো, মেয়র ফিরহাদ হাকিম তিনিও চেতলা অগ্রণীর মতো পুজোর সঙ্গে জড়িত, দেবাশিস কুমারের পুজো, এই যে রাজনৈতিক নেতারা সেই পুজোর মুখ, সেই পুজোর মাধ্যমে তারা জানেন যে বহু মানুষের কাছে তারা পৌঁছচ্ছেন। তার মানে নেতাজির পুজোও ছিল, আমার কাছে সেটাই খুব ইন্টারেস্টিং যে এটা আজকের কনসেপ্ট না, সেই সময়ের কনসেপ্ট। 1930-এ নেতাজির অনেকগুলো পুজো ছিল, মানে অনেকগুলো ক্লাবে নেতাজি সভাপতি হয়েছেন। আমি যদি প্রথমে সিমলা ব্যায়াম সমিতি থেকে পরে সিমলা ব্যায়াম সমিতি তৈরি হলো, নামটা হলো, নেতাজি ওখানে সভাপতি ছিলেন। এবং ওই ব্যায়াম সমিতির কি উদ্দেশ্য ছিল, ওখানে গায়ে জোর বাড়াও, যাতে লড়তে পারো, স্বাধীনতা সংগ্রামে লড়তে পারো, ওই জায়গা থেকে ওটা। এবং নেতাজি তখন পাশে আছেন, নেতাজি দাঁড়িয়ে গেছেন, পাশে এসে গেছেন, ফলে ওখানে তরুণীরা আরো বেশি উদ্বুদ্ধ হয়ে পুজোর ওপর ঝাঁপিয়ে পড়লো। এবার নেতাজি দেখলেন যে সিমলা ব্যায়াম সমিতি আমার ক্যালকুলেশনে দাঁড়িয়ে গেছে পুজোটা, এবার অন্য ক্লাবগুলো থেকে নেতাজিকে রিকোয়েস্ট করা শুরু হলো যে আমাকে এখন, তার মধ্যে একটা হচ্ছে কুমোরটুলি সর্বজনীন।
আচ্ছা, কুমোরটুলি প্রসঙ্গে আসবো। কুমোরটুলিটা আমার একটা বড় আগ্রহের জায়গা। সেখানে সম্রাটের এই বইতে বেশ কিছু তথ্য আমি দেখলাম রয়েছে, যেগুলো আমি নিজেও একেবারেই জানতাম না। আমার ধারণা আপনারা অনেকটাই জানেন না। কুমোরটুলির নাম সবাই জানেন, কিন্তু তার পিছনে যে ইতিহাস বা কুমোরটুলিরও কিছু ইন্টারেস্টিং গল্প আছে। কিন্তু তার আগে এই যে বিপ্লবীরা জড়িয়ে বা বিপ্লবীদের সঙ্গে পুজোর সম্পর্ক, এইটা আর কোনো ভাবে প্রমাণিত? মানে একটা ধারণা হয়তো, হ্যাঁ বিপ্লবীরা নিশ্চয়ই জড়িয়েছিলেন, কিন্তু বিপ্লবীরা জড়িয়েছিলেন অমুক পুজোর সঙ্গে, এরকম কোনো এভিডেন্স কিছু আছে? আছে। দর্শক বন্ধুরা, কয়েকদিন পরে তো ঠাকুর দেখতে যাবেন। কাশী বসলেন, বহুবার গেছেন বোধহয়, অনেকেই গেছেন বা অনেকে যাননি, হয়তো এবছর যাবেন। কাশী বসলেনের পুজোটা খুব ইন্টারেস্টিং। 10 দিন ধরে পুজো হয়, মানে পুজোটা 10 দিন আগে থেকে শুরু হয়েছে এখনো টিল টুডে। আচ্ছা, মজা হতো যে সেই সময় কাশী বসলেনের 10 জন পুরোহিত পুজোটা করতেন। একজন আসলে ছিলেন পুরোহিত, বাকি 9 জন ছিলেন বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী। আসলে ওখানে বসেই ওই 10 দিন ধরে তারা মিটিং প্ল্যানিং কিভাবে নেক্সট এক্সিকিউট করা যায় সেগুলো করতেন। ওই ধারাটা কিন্তু ওরা আজও বজায় রেখেছে। হ্যাঁ, আজকে দর্শক বন্ধুরা ওখানে কোনো বিপ্লবী থাকে না, ওখানে 10 জনই পুরোহিত থাকে, কিন্তু সেই সময়ে কিন্তু 10 জনের মধ্যে একজন আসল পুরোহিত ছিলেন, বাকি 9 জন ছিলেন বিপ্লবী। মানে খুব ইন্টারেস্টিং। তার মানে বিপ্লবীরা জানতেন যে তাদের একটা জায়গায় মিট করে আলোচনা করা দরকার, কিন্তু সেই মিটিংটা এমন একটা জায়গায় করতে হবে যাতে পুলিশের নজর না পড়ে। পুলিশ জানতো না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু পুলিশের সাহস ছিল না পুজোর মণ্ডপে, দেবী মূর্তির মণ্ডপে উঠে বিপ্লবীদের অ্যারেস্ট করা। এবং মজা হচ্ছে, দশমীর দিন কি করে জানি না ওই 9 জন পুরোহিত ভ্যানিশ হয়ে যেত। আচ্ছা, জাস্ট ভ্যানিশ হয়ে যেত। মানে সিঁদুর খেলা শুরু হলো, মহিলারা সিঁদুর খেলা শুরু করলো, মহিলারা ঢুকে পড়লো প্ল্যাটফর্মে, তারপর দেখা গেল শুধু একজন পুরোহিত বসে আছেন, বাকি 9 জন ভ্যানিশ। আসলে 9 জনই তো বিপ্লবী, যারা জানে যে আমি নামলেই আমি অ্যারেস্ট হব। 9 জন ভ্যানিশ হয়ে যেত। প্রতি বছর হতো। এত লালবাজার এত শক্তিশালী, চার্লস টেগার্টের মতো পুলিশ কমিশনার, তারা ধরতে পারেননি, কোনোদিন ধরতে পারেনি। মজা হচ্ছে, কাশী বসলেনের মণ্ডপ থেকে কোনোদিন একজন বিপ্লবীকেও অ্যারেস্ট করতে পারেনি। হয়তো পুজোর সময় টেকনিক্যালি ভয় অ্যারেস্ট করেনি, কারণ একটা ধর্মের ব্যাপার এসে যাবে, কিন্তু তারপরে তো পুজোর মণ্ডপ থেকে নামার পরে তো সে সাধারণ মানুষ হয়ে গেল। ওই যে ভ্যানিশ হয়ে যেত কি করে, এটা একটা মজার ইয়ে। এই বিপ্লবীরা কারা, তাদের নামও পাওয়া যায় না। বিপ্লবীদের কার্যকলাপ অত্যন্ত গোপন রাখা হতো, এমনকি কোথাও কোনো কাগজে কিছু লেখা হতো না। এবার এটা আরেকটা ব্যাপার আছে, এই 10 জন কিন্তু পরের বছর নতুন 10 জন আসতো, একই 10 জন কিন্তু আসতো না। এটা নেতাজির কিন্তু একদম স্পষ্ট মানে ইয়ে করা ছিল। এই বছর এই 10 জন, মানে 9 জন, পরের বছর ওই 9 জন। আর পুরোহিত যিনি, তিনি একই, নিজে পুরোহিত উনি একই থাকতেন। পুরোহিত বাকি 9 জন বদলে যেত, বাকি 9 জন বদলে যেত। এখানে কলকাতার পুজোর এই ধরনের গল্প আমার মনে হয় না এর আগে আপনারা কেউ শুনেছেন। মানে সম্রাট খুঁজে খুঁজে এইসব তথ্য বার করেছে। দুর্গা পুজো নিয়ে গবেষণা করেছেন সম্রাট চট্টোপাধ্যায়, এবং তার একটি বইও সম্প্রতি প্রকাশিত হয়েছে। সম্ভবত এটি সম্রাটর 8 নম্বর বই। এটা আমার 8 নম্বর বই। সম্রাটের কাছ থেকে আমরা শুনছি কলকাতার পুজোর অনেক মজার গল্প, না জানা কলকাতার পুজোর বেশ কিছু দিক যেখানে সাধারণত আলো পড়ে না। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার দুর্গাপুজোকে, এই স্বাধীনতা আন্দোলন বলুন, সাধারণ মানুষকে ইংরেজের বিরুদ্ধে সংবদ্ধ করার জন্য ব্যবহার করা যায় এটা ভেবেছিলেন। তিনি প্রায় 30টা কমিটিকে নিয়ে মিটিং করেছিলেন 1930 নাগাদ, এবং তারপরে আস্তে আস্তে উত্তর কলকাতাতেও এই ধরনের বারোয়ারি পুজোর সংখ্যা বেড়েছে এই স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে। কুমোরটুলির পুজোয় যুক্ত হয়ে গিয়েছিলেন নেতাজি। প্রথম যেটা সম্রাট তোর কাছে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে কুমোরটুলির পুজোটা, কুমোরটুলি মানে কুমোররা, অর্থাৎ যারা মৃৎশিল্পী, তারা ওখানে থাকেন বা তারা ওখানে মূর্তি বানান। কারণ কলকাতা শহরের মধ্যে হঠাৎ করে একটা কুমোরটুলি তৈরি হওয়াটাও তো আশ্চর্যের। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা বিখ্যাত ছিলেন, সেখানে তারা ট্র্যাডিশনাল। মজাটা হচ্ছে কৃষ্ণনগরের মানে যারা মৃৎশিল্পী তারাই কিন্তু এখানে এসে বিভিন্ন বাবুদের বাড়িতে, মানে বাবু বলতে আমি এখানে বাবু কালচারের বাবু হিসাবে বলছি, এবং বনেদি বাড়িতে ঠাকুর তৈরি করত।
এবারে কি হচ্ছে, তারা একটা সার্টেন টাইমে কাজ শেষ হলো, তারা বাড়ি ফিরে যেত। অনেক ক্ষেত্রে দেখা গেছে তারপর ঠাকুরের হয়তো হাতটা ভেঙে গেছে বা কিছু হয়েছে, আবার তাদেরকে কৃষ্ণনগরতে, তখন তো আর এরকম রেলগাড়িও ছিল না কিছু, তখন কিছু কিছু লোক দেখতো এই যাতায়াতের বড্ড খরচা তারা এখানে বাসস্থান করা শুরু করলো। এবং বাংলাদেশ, ওপার বাংলা থেকে বহু মানুষ যারা ওখানকার নামী মৃৎশিল্পী তারাও চলে এলো। করতে করতে 2 জন 4 জন 10 জন করতে 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 আজকে যে কুমোরটুলি বলে আমরা যে জায়গাটাকে চিনি, যে চেহারাটা দেখি, তার মধ্যে কিন্তু ওইভাবেই গড়ে উঠেছে আজ থেকে। মানে আমি বলতে চাইছি কুমোরটুলি যারা মাটির পুতুল বানাবেন বা দেবী মূর্তি বানাবেন, এই ধরনের জিনিস কোথায় তৈরি হয় যেখানে রিসোর্স আছে? দেবী মূর্তি বানাতে মাটি লাগে। কৃষ্ণনগরে কেন মৃৎশিল্পের এত রমরমা ছিল? কারণ ওখানে ওই মাটিটা পাওয়া যেত যে মাটিতে ওই পুতুল তৈরি করা সম্ভব এবং অসম্ভব ভালো কারুকার্য করা সম্ভব। কুমোরটুলিতে সেই মাটি কোত্থেকে আসবে? বা মূর্তি বানাতে আর যার যা জিনিসপত্র লাগে সেগুলোর তো কোনো সহজ রিসোর্স ওখানে ছিল না, কিন্তু একটা বিরাট রিসোর্স পাড়াটা ওখানে তৈরি হলো। রিসোর্স হচ্ছে গঙ্গা। মাটি আজও পর্যন্ত আমরা যে ঠাকুরের, যাদের অনেকেরই হয়তো আপনাদের বাড়িতে মানে কুমোরটুলি থেকে ঠাকুর আসে বা আপনার পাড়াতেও আসে, এই মাটি কিন্তু আসে বিশেষ কোনো জায়গা থেকে, খড় আসে বিশেষ কোনো জায়গা থেকে, ট্রানজিটটা সুবিধা গঙ্গার জন্য। ওই জন্য ওই স্পটটাকেই বেছে নেওয়া হয়েছিল। তখন তো জলপথটাই প্রধান ছিল, ফলে ওইখানে ওই জন্য ওই স্পটটাকেই বেছে নেওয়া হয়েছে এবং ওই জায়গাটা ফাঁকা ছিল। আজও ওখানে কি বাইরে থেকেই আসে এই সমস্ত? আজও টিল টুডে একদম। আমি পুরো বিস্তারিত বলছি না, তাহলে দর্শক বন্ধুরা আমার বইটা কিনবেন না, এটা আমার একটা কমার্শিয়াল ইয়ে। পুরোটাই আমার আছে, কোথা থেকে কি কি আসে এটা কিন্তু আমি বিস্তারিত ওর মধ্যে দিয়েছি। বেশ, এবার কুমোরটুলিতে সেখানে শিল্পীরা থাকেন, তারা সেখানে অন্যান্য জায়গা থেকে বরাত পেয়ে মূর্তি করেন, কিন্তু সেখানে তারা নিজেদের জন্য একটা মূর্তি বানালেন এবং তার পুজো করলেন। আর সব থেকে বড় কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়ে তার সঙ্গে জুড়ে গেলেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা 1938 সালে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, তখন উনি কলকাতা কর্পোরেশনের ওভারসিয়ার ছিলেন, উনি নেতাজি ওনার বাড়িতে মিটিং করতে আসতেন। তো এবং কুমোরটুলি 2টো পুজো, কিন্তু একটা কুমোরটুলি পার্ক, একটা কুমোরটুলি সর্বজনীন। কুমোরটুলি সর্বজনীনে পাড়ার লোকেরা গিয়ে ধরলো, কোনটা পুরনো? সর্বজনীন পুরনো, ওটাই পুরনো। তো ধরলো যে আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। নেতাজি বললো অসম্ভব, আমি আপনাদের পাড়ার পুজো প্রেসিডেন্ট হতে পারবো না, কারণ আপনাদের পাড়ার পুজোর সাথে ইংরেজদের দালালরা যুক্ত আছে। পাড়ার লোক তো দেখলো যে নেতাজিকে মিস করব, তাকে গিয়ে বললো আপনাকে পুজোয় থাকতে হবে না। মানে ইংরেজের দালাল বলে যাকে তিনি স্যার উপাধি পেয়েছেন, তখন তো স্যার ঠ্যার পেলে মানে পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকতো বলে, তখন আমি আর তার নাম বলছি না, বইতে অবশ্যই লিখেছি আমি। তখন নেতাজি তাকে বললো আপনি আর পুজো করতে হবে না, আপনি আমাদের আর প্রেসিডেন্ট নন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এবারে প্রেসিডেন্ট। এবার এই দেখলো তো মহাবিপদ, তাতে ইংরেজদের কাছে আমার পয়েন্ট কমে যাবে, আমার যদি রায়বাহাদুর খেতাব, স্যার খেতাব সব চলে যায়, কি করব? সে 1938 সালে একই পাড়াতে আরেকটা পুজো করলো এবং কলকাতার ইতিহাসে কুমোরটুলি সর্বজনীন নামে ওই একটা বছরে 1938 সালে 2টো পুজো হয়েছিল। আচ্ছা। এবং সব থেকে বড় মজার ব্যাপার, মানে মজা বলবো না, ইনসিডেন্ট একটা, সেটা থেকে ইতিহাস তৈরি হলো। নেতাজির পুজো চতুর্থীর দিন প্যান্ডেল আগুন লেগে গেল। এটা কি কাকতালীয়? এটা কোনো প্রামাণ্য দলিল নেই, ফলে আমি ওটা লাগিয়েছিল শব্দটা বলতে পারবো না, মামলা হয়ে যেতে পারে। কিছু তো একটা ব্যাপার ছিল, হঠাৎ ওই মণ্ডপটাই আগুন লাগলো কেন? ঠাকুর পুড়ে গেল, সব থেকে বড় কথা মাতৃ প্রতিমা পুড়ে গেল। আচ্ছা, অত বড় মাতৃ প্রতিমা একদিনে কি করে সম্ভব? ষষ্ঠী থেকে পুজো। নেতাজি খবর পেয়ে ছুটে এলেন, তখন জি পাল তাকে ডাকা হলো। জি পাল বললেন যে আমার পক্ষে সম্ভবই না একদিনে। নেতাজি বললেন কিছু তো আপনাকে করতেই হবে। বলল যে আপনি অনুমতি দিলে আমি একটা জিনিস করতে পারি। বললো কি আমি 5টা আলাদা আলাদা মূর্তি তৈরি করতে পারি। মানে এখানে দর্শক বন্ধুদের একটা জানিয়ে রাখা যে 1938 সালের আগে
আমরা যদি আপনারা পুরনো ছবি কারোর বাড়িতে থাকে বা আর্কাইভে আপনি খুঁজে পান, দেখবেন এক চালার মূর্তি, যে 5টা পুতুল, মানে ওদের ভাষায় সাইড ডল বলা হয় কুমোরটুলির ভাষায়, 5টা মূর্তি কিন্তু ছিল না। মানে 5টা আলাদা, দুর্গা, মা দুর্গা আলাদা, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আলাদা আলাদা ছিল না, এই কনসেপ্টটা ছিল না। তখন একটা চালাতেই জিপ এক পুরো পরিবারকে ধরানো হতো। একদম। জি পাল রাতারাতি 5টা আলাদা আলাদা মূর্তি তৈরি করলেন, অবশ্যই তার কারিগর সঙ্গে ছিল, তৈরি করলেন। এবং ওই যে 1938 সালে ওই যে প্রথা শুরু হলো যে 5টা আলাদা মূর্তির, সেইটা কিন্তু আজকে পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই নেতাজি মানে তার জোর দিচ্ছে, বলে আমি আছি, আপনি করুন, করতেই হবে। মানে মায়ের পুজো হবে না কি করে হয়? না, দুটো জিনিস এখানে কিন্তু ভাবার আছে। আপনারা যদি ব্যাপারটাকে একটু গভীরে গিয়ে ভাবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আজও যেরকম জনপ্রিয়, সে সময়েও সেরকমই জনপ্রিয় ছিলেন। সেই জন্যই এখানকার ওই অঞ্চলের মানুষ, কুমোরটুলি সার্বজনীনের যারা অন্য উদ্যোক্তারা, তারা নেতাজিকে সভাপতি চেয়েছিলেন। কিন্তু সেখানে সভাপতি যিনি তখন ছিলেন, তিনি ইংরেজের রায়বাহাদুর উপাধি পাওয়া ইংরেজের কাছের একজন মানুষ, তাকে সরিয়ে দেওয়া হলো। এবার বুঝতেই পারছেন কাকতালীয় ভাবে না কিভাবে, নেতাজি যখন পুজোর সঙ্গে যুক্ত, পুজোর প্যান্ডেলটা পুড়ে গেল। এবং প্রতিমা মানে কনস্পিরেসিরা, নেতাজির ভাবমূর্তির ওপরে এটা বিরাট বড় আঘাত। কারণ সাধারণ ধর্মভীরু বাঙালি কলকাতাবাসী তারা মনে করতেই পারেন যে মায়ের অভিশাপ বর্ষিত হচ্ছে নেতাজির ওপরে। এটা একটা মানে এটার পেছনে রাজনীতিটা বুঝতে হবে। এবং নেতাজির কাছেও তখন এটা চ্যালেঞ্জ ছিল, যেরকম বইমেলা পুড়ে যাওয়ার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বা তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে চ্যালেঞ্জ ছিল রাতারাতি বইমেলা খাড়া করতে হবে। নেতাজির কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে রাতারাতি ওই পুজোটাকে আবার খাড়া করতে হবে। এবং সেটা তিনি করেও দেখালেন। একদম। এবং সেইখান থেকেই এই ইতিহাসটা তৈরি হলো। জিপালের হাত ধরে 5টা এক চালা ভেঙে 5 চালার মূর্তি, ওটা ইতিহাস তৈরি হলো 1938 সালে। এবং মানুষ সেটা গ্রহণ করলেন, হয়তো নেতাজি ছিলেন বলেই। কারণ আজকে যদি আমরা যে দেবী মূর্তি দেখে অভ্যস্ত বা যে কালী মূর্তি দেখে অভ্যস্ত, কেউ যদি সেটাকে হঠাৎ করে অন্যরকম কিছু করেন, আজকের দিনে অবশ্য থিমের পুজোয় হয়, একেবারে হয় না তা না, কিন্তু সেই সময়ে 1930 বা 38 সালে সেই সময়ের সমাজে এটা কিন্তু একটা বড় ব্যাপার, বিরাট ব্যাপার। কিন্তু মানুষ সেটা গ্রহণ করে। এবং মজা হচ্ছে যে যাকে সরে যেতে, ওই দুটো পুজো করার জন্য সরে যেতে হয়েছিল, সেই রায়বাহাদুরি বলি, স্যারি বলি, তিনি কিন্তু পরের বছর পাড়া ছেড়ে অন্য পাড়ায় গিয়ে পুজো শুরু করলেন। সেই পুজোটা এখনো কলকাতায় হয়, আমি আর নাম বলছি না, নাম বলে যদিও বইয়ে লিখেছি, তার সঙ্গে আজকের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই একবারই হয়েছিল দুটো পুজো। উনি বুঝলেন যে এই পাড়ায় আমি টিকতে পারবো না, হবে না। নেতাজি করে দিলেন, আগুন লেগে যাওয়ার পরও নেতাজি পুজো করে দিলেন। একটা 5 মূর্তি ভেঙে এক মূর্তি ভেঙে 5 মূর্তি তৈরি হয়ে গেল, ইতিহাস হয়ে গেল। মানুষ ঝাঁপিয়ে পড়লো ঠাকুর দেখার জন্য ওখানে। কি রে, 5টা ঠাকুর, চল দেখি। তারপর থেকে আমার ধারণা ওই পঞ্চদুর্গা নবদুর্গার কনসেপ্ট গুলো বোধ হয়, আমি কনফার্ম নই, কাজ করতে হবে ওটার উপরে। এবার আমি একটু সময়ের সঙ্গে এগিয়ে আসি, কারণ এখনো পর্যন্ত আমরা 47 বা 50 পেরোইনি। কিন্তু কলকাতার যে পুজো নিয়ে আমাদের মূল আলোচনা, সেই পুজো তো আজকের পুজো। আজকের কলকাতার পুজো আন্তর্জাতিক ইভেন্ট। এটার সঙ্গে 37-এর পুজো 38-এর পুজোর সঙ্গে গুলিয়ে ফেলে লাভ নেই। সেখানে আবেগ অনেক বেশি ছিল, কিন্তু এখানে কর্পোরেটাইজড পুরো ব্যাপারটা অনেক বেশি, অর্থনীতিটা অনেক বড়। আমি সরাসরি আসি থিম প্রসঙ্গে, কারণ হাতের সময় কমে আসছে। থিমটাই কিন্তু কলকাতার পুজোর ওপরে বাইরে থেকে মানুষ যে নজর দিতে শুরু করলেন, এই ব্যাপারটা শুরু হলো থিমের পুজো সামনে আসার পর। ওপেন আর্ট ইনস্টলেশন, এই 7 দিন বা 10 দিনের জন্য যে ওপেন আর্ট ইনস্টলেশন কলকাতার দুর্গাপুজোতে সাধারণ মানুষ দেখতে পায়, বিদেশিরা ছুটে আসে দেখতে, এটা সারা পৃথিবীতে কোথাও কখনো, আমি বহু বিদগ্ধ মানুষ যারা সারা পৃথিবী ঘুরে বেড়ান, আর্টের সঙ্গে যুক্ত, তাদের সাথেও কথা বলে রেখেছি, এরকম ওপেন আর্ট ইনস্টলেশন সারা পৃথিবীতে ভাবতেই পারে না কোনো শিল্পী যে করা সম্ভব। কিন্তু তার আগেও পুজো কলকাতায় বড় পুজো, মানে বিগ বাজেটের পুজো হতো, মানে যখন থিম সেই অর্থে জাঁকিয়ে বসেনি। এবং আমরা যখন ছোট, তখন কলকাতার এরকম অনেক পুজো ছিল যেগুলো, আমরা তো মফস্বলে বড় হয়েছি, আমরা শুনতাম অমুক পুজো তমুক পুজো, লোকে দেখতে যাচ্ছে ঠাকুর। তখনও এত ক্রেজ না থাকলেও ঠাকুর দেখতে যাওয়া, ঠাকুর দেখার ক্রেজ ছিল। আমি তো দক্ষিণ কলকাতার ছেলে, ঠাকুর দেখার ক্রেজ ছিল রে। ছোটবেলায় বাবার হাফ প্যান্ট পরে, বাবার হাত ধরে, তখন ট্রাম চলতো, ট্রামে করে ভবানীপুর, দক্ষিণ কলকাতার পুজো মানে কিন্তু ভবানীপুর, এদিকে একডালিয়া টিম টিম করে একটা সেই পুজো এখনো একই চলছে, আর ওদিকে যোধপুর পার্কের আলো দেখার জন্য। নাহলে পুজো বলতে দক্ষিণ কলকাতা ভবানীপুর।
আর উত্তর কলকাতায় হাতিবাগান চত্বরটুকু। এই ছিল কিন্তু পুজোর মানে ভালো পুজো দেখার। মানে আমি বলছি ধর আমরা যখন স্কুলে তখনও কলকাতার যে পুজোগুলো নিয়ে মফস্বলে আলোচনা হতো তার মধ্যে ছিল মোহাম্মদ আলী পার্ক, তার মধ্যে ছিল শিয়ালদায় প্রদীপ ঘোষের পুজো, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, হ্যাঁ, নেবুতলা পার্কের পুজো তখন অলরেডি একদম কিছু নাম তখন পড়েছে। এর মধ্যে কিছু পুজো আজও একদম প্রেফারেন্স তালিকার ওপর দিকে থাকে, কিছু পুজো কিন্তু হারিয়ে গেছে। যেমন আমি শুনেছি যখন আমরা কলকাতায় ঠাকুর দেখতে আসার মতো বড় হতে পেরেছি বা স্বাধীনতা পেয়েছি, তার আগে দমকলের পুজো বলে কোন একটা পুজো ছিল, যেটা আজকে আমি জানি না কোন পুজো। না, দমকলের পুজোটা কনভার্ট হয়ে গেছে হচ্ছে গিয়ে মোহাম্মদ আলী পার্ক। আচ্ছা, ওটা কি দমকলের পুজো? ওটাকে দমকলের পুজো বলা হতো আগে। তারপরে আরো বেশ কিছু পুজো এরকম আমি বলছি সঙ্গশ্রী, সঙ্গমিত্র, মুক্ত দল, পুজোগুলো আছে কিন্তু সে শুনতে খারাপ, অত উদ্যোক্তারা শুনলে তাদের মনে ব্যথা লাগবে। সরস্বতী পুজো হয়ে গেছে, মানে সেই গ্র্যান্ডারটা আর নেই, সেই জৌলুসটা আর নেই, কারণ পয়সা নেই, টাকা নেই। এবং আমি একটা জিনিস আজকে আমি খুব একটা আশঙ্কা প্রকাশ করছি, মানে তোর সাথে বসে তোর চ্যানেলে, যে দর্শক বন্ধুরা, যে পুজো আপনারা আজকে যে গ্র্যান্ডার দেখছেন, 10 বছর পরে এই গ্র্যান্ডার অনেক পুজোতেই, যেমন অনেক পুজো হারিয়ে গেছে, অনেক পুজো কিন্তু আরো হারিয়ে যাবে। তার কারণ হচ্ছে না, এখন না ব্যক্তিকেন্দ্রিক পুজো হয়ে গেছে। অমুক ব্যক্তি টাকা দিচ্ছে তাই পুজো হচ্ছে। সেই ব্যক্তি যখন আর টাকা দিতে পারবে না, সে সরে যাবে, তখন ওই পুজোটা, ওটা সরস্বতী পুজো হয়ে যাবে। তখন মানে সরস্বতী পুজোর মানের পুজো হয়ে যাবে আর কি এখানে। ফলে তুই যে বললি না যে ওই পুজোগুলোর নাম শুনতাম, এখন কেন দেখি না? কারণ ওই পুজোর পেছনে কোনো বড় নাম নেই, বড় স্পন্সর নেই, বড় টাকা দেওয়ার লোক নেই বলেই সেই পুজোগুলো ছোট হয়ে গেছে। যেদিনকে আবার তারা পাবে, সেদিনকে পুজোগুলো আবার দাঁড়িয়ে যাবে। প্রথম থিম এলো আমার স্মৃতিতে, আমার মনে আছে, সালটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ভাঁড়ের পুজো হঠাৎ করে। না, ভাঁড়ের পুজো অনেক পরে, ভাঁড়ের পুজো 2001। হ্যাঁ, হাত দিয়ে বসপুকুর শীতলা মন্দির অনেক পরে, কিন্তু এই কনসেপ্টটা শুরু হয় 1985। আচ্ছা, তারও এতগুলো বছর, 15 বছর আগে। 85 সালে এখানে একটা মজা আছে, একটা রং কোম্পানি, তো তারা না একটা কম্পিটিশন মানে ইয়ে করতো, অনুষ্ঠান করতো, কলকাতার বিখ্যাত মানুষদের তারা সম্বর্ধনা দিত ওখানে। তো তারপর একটা বড় পার্টি হতো। সেই পার্টিতে কবি সুভাষ মুখোপাধ্যায় একদিন গিয়ে 1984 সালে উনি গিয়ে পার্টি থেকে কোম্পানির লোকেদের বসুন, কি আপনাদের দিকে এটাকে এসব করে টাকা পয়সা দিয়ে কি করছে? না স্যার, আমাদের তো পাবলিসিটি দরকার, রঙের কোম্পানি তো পাবলিসিটি দরকার। তো মাঠে যান, রাস্তায় নামুন, ক্লাবগুলোর জন্য কিছু করুন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকেও পর্যন্ত যে পুরস্কারটা, আজকে প্রায় 100টার ওপর দুর্গাপুজো শারদ সম্মান হয়, এশিয়ান পেইন্টস শারদ সম্মান তৈরি হতো না যদি কবি সুভাষ মুখোপাধ্যায় ওনাদের ইন্সপায়ার্ড না করতেন। এবং ওইখানে বসে টিস্যু পেপারে উনি ওনাদের যে ট্যাগলাইনটা উনি ওখানে বসে লিখে দিয়েছিলেন, সেই ট্যাগলাইন আজও ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এই এশিয়ান পেইন্টস শারদ সম্মান কলকাতার দুর্গাপুজোয় প্রথম কর্পোরেট ইন্টারফারেন্স। ইয়েস, এবং আজও সব ক্লাব যে যতই কথা বলুক, অন্য পুরস্কার মূল্য যত থাকুক, সবাই তাকিয়ে থাকে কিন্তু পেন্টসের প্রাইসটা। আগে ছিল পদ্ম, আগে ছিল শঙ্খ, এখন ওটা মডেলটা চেঞ্জ হয়েছে পদ্ম। পদ্ম ঘরে ঢুকবে কি? যে কোনো থিম মেকার, যে কোনো ক্লাবের একটাই স্বপ্ন, যারা এবছর 7 কোটি টাকার পুজো করছে তাদেরও স্বপ্ন, আর যারা হচ্ছে গিয়ে 30 লাখ টাকার পুজো করছে তাদেরও স্বপ্ন, পদ্ম ঢুকবে কি? এই যে হঠাৎ করে পুরো ফেস অফ পুজো, আমি বলবো পুজোর মুখটা বদলে গেল। কি একটা মজা আছে, ওরা এইটা দেখার পরে না, তোর খেয়াল আছে নিশ্চয়ই, ছোটবেলায় না আমরা পাড়ায় ভাসান যেতাম, যখন রাস্তায় মারামারি দিয়ে হতো, পেটে পড়ছে মারামারি, এই ক্লাবের সাথে ওই ক্লাবের মারামারি, সারাদিন ধরে সেই ভয়ঙ্কর হিন্দি গান চলছে, কান ঝালাপালা করা। পেন্স আসার পরে, এই পুরস্কারটা আসার পরে পুজোর চেহারাটাই বদলে গেল। কলকাতা পুজোর যে চেহারা বদলে গেল, সবাই একটু ঠিকঠাক সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজবে বা একটা ভালো গান, পরিবেশটা ইম্পর্টেন্ট হয়ে উঠলো।
আচরণ ইম্পর্টেন্ট হয়ে উঠলো। আগে হচ্ছে গিয়ে মদ্যপান করে ধাকাধাকি করতো, যারা মদ্যপান করে এখনো পুজো কমিটি তাদের বলে দেয় যে প্যান্ডেলে কাছেই আসিস না, বা তারা করেই না, তারা পুজোটাকে এতই ভালোবাসে তারা ওই 5টা দিন খায়ই না আর কি, ঘুরে বেড়ায়, ভিড় সামলায় এখানে। এটার জন্য অবশ্যই ওই রং কোম্পানির অবদান রয়েছে, এটা স্বীকার করতেই হবে। টেলিভিশনের অবদান কতটা, মানে কলকাতার পুজোকে পরিচিত করাতে হবে তো, বিদেশের লোকের সঙ্গেই হোক, অন্য রাজ্যের লোকের সামনেই হোক, আর বাংলার অন্য অংশের সঙ্গেই হোক, কলকাতার পুজোর এই যে জৌলুসটা, এইটার পেছনে টেলিভিশন সেটাকে ধরে যে সামনে অন্যদের সামনে নিয়ে গেল, এটারও তো একটা ভূমিকা ছিল, বিরাট ভূমিকা। সেটা 2000 সালেই আমি প্রথম কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। তারপর তো 25 বছর ধরে করছি। তুইও নিজে পুজোর কভারেজও গেছিস, তুই নিজে গিয়েও ফিল করেছিস। সেটা আগে ছিল শুধু খবরের কাগজ, তার সাথে পরে অ্যাড হলো টেলিভিশন। আর আজকের মজা কি, আজকে টেলিভিশন, খবরের কাগজও আছে, টেলিভিশনও আছে। নতুন যে গ্রুপটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া এখন বিরাট ভয়ঙ্কর এরা কাজ করছে। এবং আমি সত্যি বলছি, আমি বহু পুজো, আমি কারোর একজন দুজনের নাম বলছি না, অনেকগুলো ছেলে মেয়ে কাজ করছে, আমি তাদের ওই রিলসগুলো বসে বসে দেখে বুঝি, বা অনেক সময় তাদেরকে ফোন করে বলি এটা ঠিক বুঝতে পারলাম না, এলাকাটা কোনটা রে, তখন বললো দাদা এটা এই অমুক এলাকা। আচ্ছা আচ্ছা। মানে সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় জায়গা নিয়েছে, যেটা একসময় টেলিভিশনে, আর পুজোটা লোকে আগে থেকেই দেখে নিচ্ছে, প্রিভিউ করে কটা ঠাকুর লোকে দেখতে পায় সারাদিন, মানে 4 দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, 4 দিনে খুব মেরে কেটে কলকাতা শহরে যদি দেখার সুযোগ থাকে 50টা। কলকাতায় পুজো হয় 2792টা, দেখা সম্ভব নয়, আমাকে বাছাই করে নিতে হবে তাহলে কোন পুজোগুলো দেখবো। আমি টেলিভিশন দেখে নিয়ে বুঝে নিচ্ছি, ও আচ্ছা এখানে ভালো, এগুলো দেখবো, লিস্টে নামটা লিখে নিলাম। এটা অনেকেই করেন এখন, সবাই করে। এবং সোশ্যাল মিডিয়া থেকেও এই রিসোর্স, সোশ্যাল মিডিয়া দেখে একটা কিছু দেখে এটা এত সুন্দর করেছে, এখানে আমাদের যেতে হবে। একদমই। এবং সব থেকে বড় কথা, যারা থিম সাজাচ্ছেন তারাও তো থিমটা সাজাচ্ছেন একটা কনসেপ্টের ওপর, কিন্তু আলটিমেটলি কতটা গ্রহণযোগ্য হবে এটা তো তারা আগে থেকে আন্দাজ করতে পারেন না। কিন্তু এটা সোশ্যাল মিডিয়া সেই ভূমিকাটা পালন করে, জিনিসটা কিরকম হয়েছে, সেই সবদি কতটা উপভোগ্য হয়েছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং একই সঙ্গে টেলিভিশন চ্যানেল সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এই যে 2000 কত বলি টোটাল, 2792, এর মধ্যে থিমের পুজো কটা? এর মধ্যে যদি থিম শব্দটা আমি ব্যবহার করি তাহলে মেরে কেটে 500। এবং এগুলোর অ্যাপ্রক্সিমেট বাজেট ইন অ্যান্ড অ্যারাউন্ড 1 crore অর অ্যাবভ? না, এটা 10 লাখ থেকে কোনো কোনো ক্ষেত্রে 5 লাখও আছে, যাই হোক ওদেরকে আমি ধরছি না, 5 লাখ থেকে ধরি আমি। 5 লাখ থেকে আজকের দিন হিসাবে 7 কোটি, মানে ম্যাক্সিমাম আপ টু 7 crore। এবছর যেটা শুনছি কোনো একটা বিশেষ পুজো, তার নাকি বাজেট 7 কোটি, সরকারিভাবে বলছে না, শুনছি। এবং সব থেকে বড় কথা, এখন যেটা এই ধরনের বড় পুজো, যারা প্রচুর টাকা খরচা করে পুজো করেন, তাদের কাছে সম্মানের জায়গা হয়ে যাচ্ছে কত মানুষ দেখতে আসছে। এদের না ক্লাব কর্তাদের একটা অদ্ভুত জায়গা তৈরি হয়। এবার তুই বলতো, শিব মন্দিরের কর্মকর্তাকে কে চিনতো যদি সে পুজোর জন্য ফেস হতো না হতো? আজকের কাশী বসলেনের কর্মকর্তাকে কে, তুই গিয়ে বাইট নিতিস না, আমি গিয়ে বাইট নিতাম, যে যদি সে পুজোটা না করতো। ফলে ক্লাব কর্তারাও না আজকে একটা ভিআইপির জায়গায় চলে গেছে, লোকের নামে চেনে। অমুক ক্লাবের কাকে ফোন করতে হবে, অমুক জনকে, অমুক ক্লাবে গেলে কাকে ফোন করতে হবে, অমুক জনকে। তারাও একটা সেলিব্রিটি হয়ে গেছে। শিল্পীরা যেমন সেলিব্রিটি, বিশেষ বিশেষ বড় বড় ক্লাবের ক্লাব কর্তারাও সেলিব্রিটি। তোর মোবাইলেও তাদের নাম্বার আছে, আমার মোবাইলেও আছে, যারা পুজো নিয়ে চর্চা করে প্রত্যেকটা রিপোর্টারের কাছে সেই নাম্বারগুলো আছে। ফলে এইটা একটা জায়গা তাদের কাছেও, তারাও এটাকে উপভোগ করে আর কি। যে আমি যদি আমরা পুজোর ট্রান্সফরমেশনের নিয়ে কথা বলি এবং শেষ প্রান্তে এসে পৌঁছে থাকি আলোচনার, পুজো যে জনসংযোগের একটা বড় হাতিয়ার, এটা সব থেকে বড় প্রমাণ বোধ হয় এবার রাজনৈতিক দল সরাসরি নিজেরাই পুজো করছে। এটা না আমি মানে জানি না চ্যানেলে বসে ভাবে সরাসরি বলা উচিত হবে কিনা, আমি আমার আর্টিকেল অবশ্যই লিখেছি। নেতারা তো করছেনই, বহুদিন থেকে করছেন, কালী পুজো করতেন কিছু নেতা, আর সোমেন মিত্রের নামে পুজো ছিল, ফাটাকেস্টের নামে পুজো, রাজনীতি ইয়ে ছিল। সোমেনদার আবার দুটো পুজো, সোমেনদা কালী পুজোটা নিজের নামে করতো, দুর্গা পুজোটা নিজের নামে করতো না, ওটা বাদলদার নামে হতো, যেটা হচ্ছে কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারে সোমেনদার ছায়াসঙ্গী, বাদলদার কিন্তু ওই পুজোর কর্তা ছিল, কিন্তু পেছনে ছিল সোমেনদা ওখানে। এখানে সুব্রত, যদি এই অর্থ হয় নামে পুজো, ইকডাল এভারগ্রিন বলে তখন অনেকে চিনত না, সুব্রত মুখার্জির পুজো দেখতে যাবো,
এবং এখনো আছে, এখনো তাই। আমি আজকের কথা বলছি না, আমি এত বছর 70 বছর আগেকার কথা বলছি। সুব্রত মুখার্জির পুজো, অমুক দাদার পুজো, আজকে কোথায় যাচ্ছিস? ববিদার পুজোটা দেখতে যাচ্ছি, চেতলাপুরের নামটাই মনে নেই তার। এইটা মডিফাই হতে হতে এখন এবার রাজনৈতিক দল তারা সরাসরি পুজোতে ইনভলভ হতে চাইছেন, মানে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য। একদমই তাই। এর থেকে বড় জনসংযোগ বাড়ানোর কোনো জায়গা নেই। বামপন্থীরা এই জায়গা থেকে সরে এসেছিল বলে জনসংযোগের একটা বড় ঘাটতি বামপন্থীদের নাই। মানে আমি বলবো 92-93 সময় যখন পার্টি চিঠি দিয়ে জানালো তাদের কমরেডদের যে পুজোতে থাকতে পারবে না, পুজো থেকে সরে আসতে হবে। আসলে সুভাষদা তখন তো এই আজকে যেটা সুজিতদার পুজো, আসলে তো সুভাষ চক্রবর্তীর পুজো ছিল। শ্রীভূমি সুভাষদার হাতে তৈরি। সুভাষ চক্রবর্তীকে আটকাতে গিয়ে পার্টি এই সিদ্ধান্তটা তখন নিয়েছিল, যাতে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন এই যে আজকে শূন্য মহাশূন্যে এসে ঠেকার একটা বড় কারণ আমি মনে করি দুর্গা পুজো থেকে বামপন্থীদের বা সিপিএম এর সরে আসাটা। একদম 1-2 মিনিট হাতে আছে, একটু জাস্ট আমি জানি না তোর গবেষণার অংশ ছিল কিনা, একটু ছুঁয়ে যেতে চাই অর্থনীতিটা। এই মুহূর্তে কলকাতার পুজো অর্থনৈতিক দিক থেকে কত টাকার? বিরাট, ঠিক এক্সাক্ট কত কোটি মনে দ্বিমত আছে, কিন্তু আজকে কলকাতার অর্থনীতির মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি একটা বড় কিন্তু ইয়ে করে। এই লোকেরা বলে যে পুজো করে এত টাকা খরচা করেন কেন, বলে অনেকে, বা এই যে সরকার 1,10,000 টাকা করে দিচ্ছে, আর এই টাকাটা কি নেতারা এই মানে পুজো কমিটি কি পকেটে নিয়ে যাবে নাকি? এই টাকাটা তো একজন বাঁশের যে কাজ করছে সে পাচ্ছে, যে প্যান্ডেল বাঁধছে সে পাচ্ছে, যে ঠাকুর তৈরি করছে সে পাচ্ছে। আজকে তুই মানে জানিস না যে জেলা থেকে 3 মাসের জন্য কাজ করে দুর্গাপুজোয় কাজ করতে এসে 6 মাসের টাকা বাড়ি নিয়ে তারা যায়। আজকে কলকাতার দুর্গাপুজো না থাকলে বহু মানুষ তাদের অর্থনীতির, বিশেষ করে জেলার ক্ষেত্রে আমি বলছি, একটা বিরাটভাবে তারা ধাক্কা খেত, বিরাটভাবে ধাক্কা খেত। এটার জন্য যে যাই বলুক, আমি বলবো যে ছোট পুজোর জন্য এই 1,10,000 টাকাটা ভীষণ ভীষণ এবং ভীষণ জরুরি। এবং অর্থনীতি এই টাকাটার রোল হচ্ছে, এই টাকা কোনো কোম্পানি বা কোনো ক্লাব পকেটে করে নিয়ে বাড়ি যাচ্ছে না, এটা মানুষের মধ্যেই রোল হচ্ছে। আমি আবার বলছি, অর্থনীতির চেহারাটা বোঝার জন্য, আয়তনটা বোঝার জন্য, এই 2,000 সামথিং যে পুজোর নাম্বারটা বললি, অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ থেকে 7 কোটি, এটার একটা গড় হিসেব করে তাকে ওই 2,500 না কত বললি, 2,700 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কি আমি একটা ধারণা পাবো যে কত টাকার টার্নওভার হচ্ছে টোটাল পুজোতে? 1 লক্ষ কোটি টাকার টার্নওভার হয় দুর্গা উৎসবকে সামনে রেখে, এবং এই টাকাটা তো কোনো না কোনো মানুষের কাছে যাচ্ছে। আজকে আমি ঠিক ওই এটা রেডি করে আসিনি যে ঠিক কত টাকার লাস্ট ইয়ার টার্নওভার, লাস্ট ইয়ারের টার্নওভার এবং জিডিপি রেট, সেটাও কিন্তু একটা বড় অংশ। কিন্তু যেমন প্রত্যেকটা রাজ্যের থাকে না যে আমি পর্যটনের জন্য এতটা, দুর্গা উৎসবেও কিন্তু একটা জিডিপি রেট, একটা ক্যালকুলেশন, পার্সেন্টেজ ক্যালকুলেশন মধ্যে ঢুকে গেছে যে সরকারের বা রাজ্যের যে দুর্গা উৎসবের অর্থনীতি কতটা এর মধ্যে ইনভলভ রয়েছে। অর্থনীতি মানে একটা হিউজ জায়গায় রয়েছে, মানুষের হাতে টাকা এসছে, এবং নিশ্চিতভাবেই সেটা তো রাজ্যের পক্ষে ভালোই। দেখুন, আপনারা যারা দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোবেন, বিভিন্ন রকম থিম, ডেকোরেশন এসব দেখে মুগ্ধ হবেন, আলোর কাজ দেখে মুগ্ধ হবেন। আপনাদের আমি শুধু অনুরোধ করব, মনে রাখুন যে কলকাতার এই পুজো বাঙালির ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে, 2 শতাব্দীর ইতিহাসে কতগুলো বিষয়ে এত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যদি হিসেব করা যায় 1930 থেকে 45 ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লববাদে দুর্গাপুজোর ভূমিকা আপনি হিসাব করুন, সেটাও খুব কম নয়। আজকের দিনে গত 10-15 বছরে যে চেহারা দাঁড়িয়েছে দুর্গাপুজোর, তাতে পশ্চিমবাংলার অর্থনীতিতে এর একটা বিরাট ভূমিকা, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। দুর্গাপুজো শুধুমাত্র উৎসব নয়, দুর্গাপুজোর আরো অনেক গভীর ব্যাপক অবদান আছে, বাঙালির ইতিহাসেও আছে, বাঙালির বর্তমানেও আছে। অনেক ধন্যবাদ সম্রাট। আমি একটা শুধু শেষবার দর্শক বন্ধুদের জানিয়ে দিই, যদি কেউ বইটা কিনতে চান, এটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে বইটা, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিনতে পারেন, কিংবা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও বইটা কিনতে পারেন। কিছুই না, একটাই শুধু বইটা, আমার বই বলে কেনার জন্য বলছি না, বাংলার দুর্গা উৎসবটা একটু মানুষ জানুক, সারা পৃথিবীর মানুষ জানুক,
যে বাংলার দুর্গা উৎসবের একটা 434 বছরের ইতিহাস আছে। আমাদের রাজ্য, আমাদের উৎসব, প্রচারের দায়িত্ব কিন্তু আমাদেরই। অনেক ধন্যবাদ সম্রাট আমাদের আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজকের ইনসাইট, আপনারা দেখছেন হাই নিউজ।